ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজন পশ্চিমবঙ্গে গ্রেফতার, জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। পাম্পগুলোতে হাহাকার, সেনা মোতায়েন। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তেলের রেশনিং চলবে, জানালেন জ্বালানি মন্ত্রী। চট্টগ্রামে নোঙর করেছে এলপিজি এলএনজির 15 জাহাজ। রাষ্ট্রপতির কাছ থেকে খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার বুঝে নিলেন ব্যারিস্টার জায়মা। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ডাক্তার জুবাইদার। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে সচেষ্ট শেখ হাসিনা, বলেছেন মির্জা ফখরুল। কার্যক্রম নিষিদ্ধ দলের ব্যাপারে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ 2 জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা সদস্যরা তাদেরকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন বার্তা সংস্থা এএনআই বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, অনুপ্রবেশ ও অবৈধভাবে অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। গেল বছরের 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দাম বৃদ্ধির শঙ্কায় তেল সংকটে রোববারও লম্বা লাইন রাজধানীর পাম্পগুলোতে। সরবরাহ না থাকায় তেল বিক্রি বন্ধ বেশ কিছু পাম্পে। সংশ্লিষ্টরা বলছেন, 2 দিন তেলের ডিপো বন্ধ থাকায় এবং দাম বৃদ্ধির ভয়ে গ্রাহকদের তেল কেনার প্রবণতা বেড়েছে। রোববার থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় সংকট কাটবে প্রত্যাশা তাদের। এদিকে আগের দামেই তেল বিক্রি চলছে পাম্পগুলোতে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। রবিবার সকাল, তেল নেই তাই বিক্রি বন্ধ রমনা সেগুনবাগিচা এলাকার এই পাম্পটিতে। ভিন্ন চিত্র বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে অপেক্ষমান গাড়ির লাইন 1 কিলোমিটারের বেশি লম্বা। রাজধানীর যেসব পাম্পে তেল বিক্রি চলছে সেখানেই এমন অবস্থা। তেল নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, দাম বেড়ে গেলে বেশি লাভে বিক্রির আশায় তেল বিক্রি বন্ধ রেখেছেন পাম্প মালিকদের অনেকে। প্রায় 3 ঘন্টার কাছাকাছি ওই শাহিন কলেজ থেকে এই পর্যন্ত আসতে। রাস্তায় ট্রাফিক পুলিশদের ডিস্টার্ব, অনেক হ্যারেস হয়ে তারপরে এই পর্যন্ত এসে পৌঁছাইলাম। প্রায় 7টা পাম্প ঘুরলাম, কোনো তেল নাই। এই পাম্পে দেখতেছি যে তেল আছে, এই জন্য এইদিকে লাইনে দাঁড়ালাম। রিজার্ভে আছে গাড়ি, জানি না অফিসে যাইতে পারবো কিনা বা অফিস থেকে বাসা পর্যন্ত যাইতে পারবো কিনা। যে জায়গায় ভাড়া নিয়ে গেছি, ট্রিপ নিয়ে গেছি, সেই জায়গায় একই অবস্থা। কোনো পাম্পে আপনার তেল নাই, তেল আছে কিন্তু বন্ধ দিতেছে না। এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ছুটির দিনে তেলের ডিপো বন্ধ থাকা অবস্থায় দাম বৃদ্ধির আশঙ্কায় তেল কেনা বেড়েছে, দেখা দিয়েছে সংকট। গত 2 দিন ডিপো বন্ধ থাকার কারণে এবং গাড়ির প্রচণ্ড চাপ থাকার কারণে আমাদের সরবরাহ কিছুটা বিঘ্নিত হয়েছে। আজকে আমরা অ্যাভেলেবেল তেল পাচ্ছি, সরকারের নীতিমালা অনুযায়ী আমরা তেল দিতেছি। আজকে তেল আসছে, আজকে ভরপুর তেল দিতেছি। রবিবার থেকে সরকার নির্ধারিত সীমায় তেল বিক্রি হচ্ছে পাম্পগুলোতে। মোটরসাইকেল চালকরা বলছেন, 2 লিটার তেল অপর্যাপ্ত। তো আমাদের 1 লিটার তেল দিয়ে 30 কিলোমিটার যায়। আমরা প্রায় 100 কিলোর উপরে রাইড শেয়ার করি, প্রায় 400-500 টাকার তেল লাগে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও পাম্প ও স্টেশনগুলোতে সরকার নির্ধারিত মূল্যে আগের দামেই তেল বিক্রি হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দেশে তেলের মজুদ বাড়ার পরও রেশনিং চালু রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও অবৈধ মজুদ ঠেকাতে তেলের প্রধান ডিপোতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে অনুষ্ঠানে কথা জানান তিনি। কেউই যুদ্ধ কবে শেষ হবে তা জানে না উল্লেখ করে মন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে সেগুলো আসতে আসতে যেন মজুদ জ্বালানিতে হাত দিতে না হয়, তাই রেশনিং চালু রাখার কথা জানিয়েছেন তিনি। যুদ্ধ পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না এবং এ সময় সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে আবারও আহ্বান জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেল মজুত করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। এদিকে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ, অবৈধ মজুদ ঠেকাতে দেশের বিভিন্ন তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। এরই মধ্যে বিভিন্ন ডিপোতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এ বিষয়ে জারি হয়েছে সরকারি প্রজ্ঞাপন। আমরা কেউ জানি না
যুদ্ধ কবে শেষ হবে। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে এলপিজি এলএনজি নিয়ে রওনা দেওয়া 12টি সহ মোট 15টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে 12টি জাহাজ বন্দরে নোঙর করেছে। বাকি জাহাজগুলো আগামী শুক্রবারের মধ্যে পৌঁছবে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, ইরান যুদ্ধের আগে নৌপথ হরমুজ প্রণালী পেরিয়ে আসে এই জাহাজগুলো। এসব জাহাজে এলএনজি, এলপিজি সহ শিল্পের কাঁচামাল রয়েছে। জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশে এসেছে। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে। এসব জাহাজে সব মিলিয়ে 7 লাখ টন পণ্য রয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর সংশ্লিষ্টরা। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 ক্যাটাগরিতে আরও 5 নারীকে দেওয়া হয়েছে অদম্য নারী সম্মাননা। রাষ্ট্রপতি অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন। নারী অধিকারকে শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আর বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন সংগ্রামীর নাম। মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময়ই সোচ্চার ছিলেন গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং নারীর অধিকার নিয়ে। নারী শিক্ষা বিস্তার সহ নারীর ক্ষমতায়নে রেখে গেছেন অসামান্য অবদান। নিজের জীবনের চেয়েও গণতন্ত্র ও নারীর অধিকার আদায়ে এই সংগ্রামী মহিষী গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ভূষিত হয়েছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী সমাজকর্মী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া অদম্য অবিচল ছিলেন। তিনি বলেন, নারী এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়। এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে নারী ও কন্যা শিশুরা নিরাপদে থাকবে। গণতন্ত্রের মা শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। ইনশাআল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নারীর অধিকার, ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর অধিকার রক্ষায় ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 10ই মার্চ
থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে প্রান্তিক দরিদ্র পরিবারের নারী প্রধানরা প্রতি মাসে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। এবছর 8টি বিভাগে 38 জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেয়া হয় অদম্য নারী পুরস্কার। অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নারীর ক্ষমতায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, স্নাতকোত্তরে নারীদের অবৈতনিক শিক্ষা চালু হবে। জাতীয় প্রেসক্লাব আয়োজিত নারী দিবস অনুষ্ঠানে তিনি কথা বলেন। নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, নারীদের অবৈতনিক শিক্ষায় তার উদ্যোগ ছিল যুগান্তকারী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে অগ্রদূত ছিলেন মন্তব্য করে তিনি বলেন, নারীরা সাংবাদিকতা, প্রশাসন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সহ সব জায়গায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কূটনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়ানো হবে বলেও জানান তিনি বলেন, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, ধর্ষক যেই হোক দ্রুত তার বিচার হতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 71 সালে নারীরা অবদান রেখেছিল। গুম খুনের জন্য অনুশোচনার বদলে শেখ হাসিনার বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টাকে ফৌজদারি অপরাধ বলেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফে ভাতা দেয়া জরুরি। জানান, এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে আজই চিঠি লিখবেন তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মায়ের ডাক চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে। উদ্বোধন করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো সংগ্রামে মায়ের ডাকের সাহসীরা তাকে অনুপ্রেরণা দিয়েছেন, তাই তিনি সবসময় তাদের স্মরণ করেন। তিনি জানেন কিভাবে তারা এককভাবে লড়াইটা করেছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্যে চলে গেছে তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। গুম খুন নিয়ে বিগত সরকার প্রধানের কোনো ধরনের অনুশোচনা না থাকার সমালোচনা করেন মির্জা ফখরুল। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে আর যেন কোনো গুমের ঘটনা না ঘটে। আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির ব্যাপারে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সব বিচ্ছিন্ন ঘটনাকে মবের সাথে মেলানো সঠিক নয় বলেও মন্তব্য তার। আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এই কথা জানান। মন্ত্রী জানান, জ্বালানি তেলের সংকট থাকায় এবার ঈদ ও 26শে মার্চের আয়োজনে আলোকসজ্জা থাকবে না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে পর্যালোচনা সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আলোচনা হয় জ্বালানি সংকট ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদকে ঘিরে জনভোগান্তি কমাতে সরকারের প্রস্তুতির কথা। জ্বালানি তেলের কম সরবরাহের বিষয়টি বিবেচনায় আলোকসজ্জা নিয়ন্ত্রণ করবে সরকার। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি।
তো এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনের দিকে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। সব ঘটনাকে মব বলায় দ্বিমত তার। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে। তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করবে। এবারের ঈদে পোশাক খাতে বেতন ভাতা নিয়ে অরাজকতা হবে না বলেও আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মেয়েকে রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় তার সাথে ছিলেন অন্য হুইপরা। সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তারা। স্মৃতিসৌধে জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এমরুহুল কুদ্দুস তালুকদার দুলু ও এবিএম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন। এ সময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন। নির্বাচন পরবর্তী নারীদের প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এসব সহিংসতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। এ সময় মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডাক্তার মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে 3 সদস্যের জাতীয় নারী শক্তি কমিটির ঘোষণা দেন তিনি। কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে থাকবে নুসরাত তাবাসসুম। এই কমিটি নারী অধিকার রক্ষায় কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির সহযোগী সংগঠন হলেও নারী শক্তি স্বাধীনভাবে কাজ করবে। একই সাথে জুলাইয়ের সম্মুখভাগে যারা ছিল তাদের আবারও রাজনীতিতে ফিরিয়ে আনা হবে বলেও জানান নাহিদ ইসলাম। সংগ্রামগুলোতে সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু করা হয় সবসময় নারীদেরকে। আমরা 71 সালে জানি, আমরা জুলাই গণঅভ্যুত্থানেও দেখেছিলাম যে আমাদের 15ই জুলাই আন্দোলনটা যেখান থেকে স্পার্ক করলো, সে মূল ঘটনাটাই ছিল যে নারীদের উপরে বা আমাদের ছাত্রীদের উপরে যে হামলাটা 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলো, এবং নারীদেরকে, আমাদের মেয়েদের বা ছাত্রীদেরকে টার্গেট করা হলো। কারণ এই কোটা আন্দোলনের অগ্রভাগে আমাদের বোনেরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সেই সময় রাজপথে নেমে এসেছে। রমজানের প্রতিটি দিনেই জমজমাট ইফতার বাজার। ব্যস্ততার কারণে হোটেল, রেস্তোরাঁ, অস্থায়ী ইফতারের দোকানের ওপর ঝুঁকছেন কর্মজীবী মানুষ। এছাড়া বাসাবাড়ির ইফতারের আয়োজন থাকলেও স্বাদের ভিন্নতা পেতে হোটেল, রেস্তোরাঁয় মুখরোচক সব ইফতার খোঁজেন রোজাদার মানুষ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। প্রতি রমজানের মতো এবারও ঢাকার গ্রিন রোডের হোটেল ও ফুটপাতগুলোতে বসেছে ইফতার বাজার। আসরের পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত চলে বেচা বিক্রি। বুট ছোলা, পেঁয়াজুর মতো নিয়মিত আইটেমগুলোর পাশাপাশি মিনি মোগলাই, চিকেন রোল, চিকেন শাসলিক, ভেজিটেবল রোল, জালি কাবাব, চাপ ও হালিমের মতো মুখরোচক সব ইফতারের আয়োজন থাকে রোজাদারদের জন্য। চিকেন রোল আছে, সবজি রোল আছে, বেগুন আছে, ডিম চপ আছে, এই যে আলু চপ আছে, পেঁয়াজু আছে, চোলা আছে, জিলাপি আছে, বেগুন আছে। সীমিত আয়ের মানুষ যারা রিক্সা চালক, ভ্যান চালক যারা ইফতার করতে পারে, একটা কম দামে আমরা বিক্রি করতেছি। রোজাদারদের পাশাপাশি অন্য ধর্মের অনেকেই রোজার সময়টায় ইফতার কিনতে ভিড় করেন ইফতারের দোকানগুলোতে। আমি খ্রিস্টান, তো এই যে ভাজাভুজি খাওয়া এগুলো দেখলে তো রসনাটা এমনিতেই জাগ্রত হয়। বাসায় করা হয়, কিন্তু মনে হয় যে বাইরেরটা আরো বেশি লোভনীয়। বাসাটা যেন কেমন হয়, মনে হয় বেশি স্বাদ হয় না।
এই জন্য বাইরে থেকে কেনা। মানে আমি একটা জব করি একটা প্রতিষ্ঠানে, তো এখন বাসায় গিয়ে তো আমার ইফতারি করার মতো মানে সময় নাই। সবসময় তো ঘরের আইটেমই আমাদের খাওয়া হয়, এই জন্য একটু ভিন্ন স্বাদের জন্য আসলাম আর কি। হাঁসের লেগ রোস্ট আর পরোটা কিনেছি, এটা আজকে একটু ভারী আইটেমে ইফতার করব। কোচিং থেকে আসতে একটু লেট হয়ে গেছে, ক্লাস দেরি হচ্ছে, তো এই জন্য আর কি বাইরে থেকে ইফতার করতেছি আমি আমার ওয়াইফ। ঢাকার গ্রিন রোডের এই দোকানগুলো প্রতিদিন শত শত কর্মজীবী ও রোজাদার মানুষের ইফতারের যোগান দিচ্ছে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ ধর্মগুরুদের জন্য ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রম আগামী 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে এই কথা জানিয়েছেন তার জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ। উপদেষ্টা জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম পাবেন 2,000 টাকা। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত 5,000 টাকা এবং সেবায়িত 3,000 টাকা। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে বিহার অধ্যক্ষ 5,000 টাকা এবং উপাধ্যক্ষ 3,000 টাকা করে পাবেন। খ্রিস্টান চার্চের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পালক বা যাজক 5,000 টাকা, সহকারী পালক বা যাজক 3,000 টাকা করে পাবেন। ইসমাইল জবিউল্লাহ আরও জানান, সম্মানী দিতে চলতি অর্থ বছরে 27,57 লাখ টাকা লাগবে। এছাড়া আগামীতে প্রতি অর্থ বছরে 4,400 কোটি টাকা প্রয়োজন হবে এই কর্মসূচি বাস্তবায়নে। কোন নীতিমালা কোন মসজিদকে কিভাবে দেয়া হবে, এগুলো হচ্ছে শুধু জুমা মসজিদকে দেওয়া হবে, এবং যেগুলো খুব দূরে অবস্থিত এবং আর্থিক অবস্থা খুব ভালো নয়, আমরা পাইলট স্কিমে সেগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। আর বাকিগুলো তো সবগুলো মসজিদই একসময় পাবে। অতএব এখানেও কোনো মসজিদকে বাছাই করা, কোনো মসজিদকে বাদ দেওয়া, সেখানে যে দুর্নীতির সুযোগ হয় সেই সুযোগও রাখা হয়নি। পর্যায়ক্রমে সকল মসজিদ ইনশাআল্লাহ পাবে, সকল মন্দির পাবে এবং সকল গির্জা পাবে। নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা গ্রহণ করে এই সমন জারি করা হয়। এর আগে সকালে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বেলা 11:30টায় মামলাটি গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আদালত। এরপর নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলায় নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে 3টি ধারায় অভিযোগ আনা হয়, তবে আদালত মানহানি সহ 2টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। বাদীর অভিযোগ, নাসির উদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে হেরে যাওয়ার পর আরও বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা, মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরাতে আকস্মিক অভিযানে নামে র্যাব 2। অন্যদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। দালালের দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভুক্তভোগীরা। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। রবিবার সকাল থেকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ 3টি বেসরকারি হাসপাতালে চিরুনি অভিযানে নামে র্যাব 2। সাধারণ রোগীদের ভোগান্তি ও দালাল চক্রের তৎপরতা রুখতেই এই ঝটিকা অভিযানে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেশ কয়েকজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শাস্তি দেয়। 500 টাকা দিলে আমি ট্রলিতে নিয়ে আমি উপরে যাব, নাহলে আমি যাব না। আমি কইছি যে আমরা তো গরিব মানুষ, আমরা তো চা খাই, কাম করে খাই, আমরা কোন থেকে দিব? কম দামে যে ওষুধগুলো ওগুলো কিছু কিছু পাওয়া যায়, আর যেগুলো বড় বড়ই ওই ওষুধগুলো মানে এখান থেকে দেয় না। দালালদের দৌরাত্ম্য এবং দালাল নির্মূলে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যার মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের প্রয়োগ, দালালদের নির্মূলে দালালদের বিরুদ্ধে আইনগত অভিযান পরিচালনা করা। এদিকে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পর্যবেক্ষণে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সেখানে তিনি ওয়ার্ডের সার্বিক ব্যবস্থা ও চিকিৎসা সেবা সরজমিনে দেখেন। হাসপাতালের অব্যবস্থাপনা এবং লিডারশিপ সংকট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। যিনি দায়বদ্ধ সরকারের কাছে সবচেয়ে বেশি টু অ্যাডমিনিস্ট্রেট দ্য হোল সিচুয়েশন অফ দ্য হসপিটাল, ওনার কাজের কর্মী অদক্ষতা রয়েছে অনেক।
যেমন এই যে টিকেটিং সিস্টেমটা যেটা করেছে, মেশিন আছে, টোনার নেই, এটা দায়িত্ব ছিল কিন্তু আমার ডাইরেক্টরের দেখার, উনি দেখেন না। ল্যাক অফ পারফর্মিং দ্য রেসপন্সিবিলিটি ইন ডিটেলস, সেটার অভাব রয়েছে। যেটা অমানবিক, যেটা সারপোকা, যেটাকে আমরা উলুজ বলি, বিছানার মধ্যে ভর্তি রুগীদের তো এটা পাগলের, তো এটা মানসিক রুগীদের হসপিটাল, অ্যাটেন্ডেন্ট থাকে সাথে, এরা ঘুমাইতে পারে না। আমরা যারা কন্ট্রাক্ট নিয়েছে ওই সারপোকা এগুলি মারার জন্য, ওনার সাথে কথা বলেছি, উনি কিছু প্রবলেমের কথা বলেছে। এগুলি অ্যাকচুয়ালি প্রবলেম না, যদি ডাইরেক্টর সাহেব নিজে সিরিয়াস হতে। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব বড় হাসপাতালে এমন ঝটিকা পরিদর্শন চলবে। নির্দিষ্ট ডিউটি রোস্টার না মানলে চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজন পশ্চিমবঙ্গের গ্রেফতার, জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। পাম্পগুলোতে হাহাকার, সেনা মোতায়েন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তেলের রেশনিং চলবে, জানালেন জ্বালানি মন্ত্রী। চট্টগ্রামে নোঙর করেছে LPG LNGর 15 জাহাজ। রাষ্ট্রপতির কাছ থেকে খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার বুঝে নিলেন ব্যারিস্টার জাইমা। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ডক্টর জুবায়েদার। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে সচেষ্ট শেখ হাসিনা, বলেছেন মির্জা ফখরুল। কার্যক্রম নিষিদ্ধ দলের ব্যাপারে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।